দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানিকে পরাজিত করার পর মিত্রবাহিনী জার্মানিকে 4টি আলাদা অঞ্চলে ভাগ করে। ব্রিটেন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও সোভিয়েত ইউনিয়ন মিলে এই 4টি অংশের দখল নেয়। এর মধ্যে জার্মানির রাজধানী বার্লিন ছিল সোভিয়েত ইউনিয়নের অংশে। ব্রিটেন, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের অংশ মিলে তৈরি হয় পশ্চিম বার্লিন, আর সোভিয়েত ইউনিয়নের অংশ মিলে তৈরি হয় পূর্ব বার্লিন। পশ্চিম বার্লিনের চারিদিকে পূর্ব জার্মানির ভূখণ্ড ছিল, তাই পশ্চিম বার্লিন পশ্চিম ইউরোপে প্রচারণায় আইল্যান্ড অফ ফ্রিডম তকমা পায়। যখন বার্লিনকে দুটি ভাগে ভাগ করে দেওয়াল নির্মাণ শুরু হয়, তখন এর কারণ হিসেবে পূর্ব জার্মানির সমাজতান্ত্রিক সরকার বলেছিল পশ্চিমা ফ্যাসিবাদী লোকজন যাতে পূর্ব জার্মানিতে প্রবেশ না করতে পারে, তার জন্য এই দেওয়াল নির্মাণ করা হচ্ছে। কিন্তু বাস্তবতা ছিল অন্যরকম। পশ্চিম জার্মানির যতজন পূর্বে প্রবেশ করেছিল, তার তুলনায় অনেক বেশি মানুষ পশ্চিম জার্মানিতে পালিয়ে যেত। মূলত তরুণ ও শিক্ষিত যুবকরা কর্মসংস্থানের আশায় পশ্চিম জার্মানিতে পাড়ি দিত। এর ফলে পূর্ব জার্মানিতে শিক্ষিত যুবকের সংকট দেখা দেয়। 1989 সালের 9 নভেম্বর পূর্ব জার্মানির মুখপাত্র গুন্টার সাবেস্কি শিথিল ভবন বিধি সংক্রান্ত একটি ঘোষণা দিয়েছিলেন। কিন্তু পূর্ব প্রস্তুতির অভাবে তিনি বলে বসেন, এখন থেকে পূর্ব জার্মানির নাগরিকরা বিনা বাধায় পশ্চিম জার্মানিতেও ভ্রমণ করতে পারবে। তবে স্বাভাবিকভাবে এই ধরনের ভ্রমণের যে কিছু বিধিনিষেধ ছিল, সেটা তিনি বলতে ভুলে যান, যার ফলে পশ্চিমা গণমাধ্যম পুরো ঘটনা না জেনে শুধুমাত্র সাবেস্কির ওইটুকু কথা থেকে প্রচার করতে শুরু করেছে বার্লিন সীমান্ত সকলের জন্য খুলে দেওয়া হয়েছে। আর এই খবর প্রচারের সঙ্গে সঙ্গে দুই বার্লিনের মানুষ প্রাচীরের দুই পাশে জড়ো হতে শুরু করে। হঠাৎ করে এত মানুষ প্রাচীরের দুই পাশে চলে আসায় সীমান্তে পাহারাদার সৈন্যদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়। যেহেতু জনতাকে আটকানোর কোনো নির্দেশনা তাদের কাছে ছিল না, তাই উৎসাহী তরুণেরা ওই সময় দেওয়াল ভাঙতে শুরু করে। বার্লিন প্রাচীর ভেঙে ফেলার ঘটনা ছিল দুই জার্মানির এক হওয়ার অন্যতম ধাপ। এর ঠিক 11 মাস পরে 30 অক্টোবর আনুষ্ঠানিকভাবে দুই জার্মানি এক হয়। আর এই ঘটনাটি সামনে থেকে প্রত্যক্ষ করছিলেন 37 বছর বয়সী একজন কেজিবি স্পাই, নাম ভ্লাদিমির ভ্লাদিমিরোভিচ পুতিন। ওই ঘটনা দেখে তার মনে ভয় ঢুকে যায় যে জার্মানির মতো একটি পাওয়ারফুল দেশ যদি কমিউনিজমের কারণে পতন করতে পারে, তবে আমার দেশ সোভিয়েত ইউনিয়ন যে কমিউনিস্ট ধারণাকে প্রতিষ্ঠিত করেছিল, সেই আমার দেশও হয়তো ভাগ হয়ে যাবে। 2 বছরের মধ্যেই পুতিনের ধারণা সত্যি হয়। 26 ডিসেম্বর 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে এবং 15টি আলাদা আলাদা নতুন রাষ্ট্রের সৃষ্টি হয়। এই ব্যাপারটা যখন ঘটে, তখন পুতিন সেন্ট পিটার্সবার্গে একটি ছুটিতে ছিল এবং পরবর্তীকালে যখন পুতিনকে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার ব্যাপারে কিছু জিজ্ঞাসা করা হয়, তখন পুতিন জানায় তার জীবনে এর থেকে কষ্টের ঘটনা আর কিছুই ঘটেনি। সোভিয়েত ইউনিয়নের পতনের পর পুতিন কেজিবি ছেড়ে দেয় এবং রাজনীতিতে যোগদান করে। মূলত সোভিয়েত ইউনিয়নকে এক করার লক্ষ্যে পুতিন রাজনীতিতে যোগ দেয়, আর ওইখান থেকে রাজনীতিতে হাতেখড়ি হয় ভ্লাদিমির পুতিনের। 1991 সাল থেকে পরবর্তী 6 বছর পুতিন মনোযোগ সহকারে রাশিয়ার রাজনীতিকে প্রত্যক্ষ করতে থাকে। পুতিন উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সখ্যতা গড়ে তুলতে থাকে এবং পরবর্তীকালে কেজিবির প্রধান হিসেবে নিযুক্ত হয়। কেজিবির প্রধান থাকাকালীন সময় পুতিন রাশিয়ার প্রেসিডেন্টের সাথে সখ্যতা গড়ে তোলে। রাশিয়ার নিয়ম অনুযায়ী প্রেসিডেন্ট হলো সর্বোচ্চ ক্ষমতার অধিকারী এবং তিনি প্রধানমন্ত্রী নিযুক্ত করতে পারেন। তাই 1999 সালে যখন প্রাইম মিনিস্টার নির্বাচনের সময় আসে, তখন লম্বা এক ক্যান্ডিডেট লিস্টকে পাশে সরিয়ে রেখে তৎকালীন প্রেসিডেন্ট বরিস ভ্লাদিমির পুতিনের নাম ঘোষণা করে। 1999 সালে জনগণের চাপে তৎকালীন প্রেসিডেন্ট বরিস ক্ষমতা থেকে পদত্যাগ করে। রাশিয়ার সংবিধান অনুযায়ী কোনো প্রেসিডেন্ট ক্ষমতা থেকে পদত্যাগ করলে প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের পদে বসবে। তাই প্রাইম মিনিস্টার পুতিন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে রাশিয়ার মসনদে বসে। পুতিন 1999 সালে রাষ্ট্রপতি মসনদে বসার পর থেকে আজ পর্যন্ত প্রেসিডেন্ট হয়েই আসছে। পুতিনের মসনদে বসার পর কিন্তু আমেরিকার সাথে তার সম্পর্ক বেশ ভালোই ছিল। 2000 সালে বিল ক্লিন্টন যখন মস্কো সফর করছিল, তখন পুতিন তাকে রাশিয়ার ন্যাটোতে যোগদানের ব্যাপারে তার মতামত জানতে চায়। তখন ক্লিন্টন উৎসাহের সাথে জবাব দেয় কেন নয়, কিন্তু তার প্রতিনিধি দলের বাকি অংশ চুপ ছিল। এর কারণ হলো 1949 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়াকে দূরে রাখার জন্য ন্যাটো তৈরি করা হয়েছিল। কিন্তু শত্রু যদি নিজেই যোগ দিতে চায়, তাহলে ন্যাটোর উদ্দেশ্য কিভাবে সফল হবে? অন্যদের কাছে পুতিন আজকের এই যুদ্ধের কারণ হিসেবে বলে যে পশ্চিমারা রাশিয়াকে সত্যিকারে কোনোদিন বিশ্বাসই করেনি। কিন্তু এই ধরনের প্রত্যাখ্যান কি সত্যিকারের প্রতিশোধের দিকে চালিত করবে? অবশ্য বেশ কয়েক বছর আগে রিলিজ হওয়া জোকার মুভির দিকে তাকালে ব্যাপারটি স্পষ্ট হয়ে যায়, যেখানে বারবার প্রত্যাখ্যানের পর গল্পের মুখ্য চরিত্র একজন সাইকোপ্যাথে পরিণত হয়। অপরদিকে প্রত্যাখ্যান হতে পারে নিজেকে প্রমাণ করার মাধ্যম, যেমন হ্যারি পটারের লেখক জে.কে. রোলিংকে 12 জন পাবলিশারই প্রত্যাখ্যান করেছিল, কিন্তু তিনি থেমে যাননি। আর বাকিটা তো সবারই জানা। পুতিন দৃঢ়ভাবে বিশ্বাস করে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান নাৎসি বাহিনীকে পরাজিত করার পেছনে রাশিয়ার অবদান ছিল এবং রাশিয়া ইউরোপীয় নিরাপত্তা বলের মূল কেন্দ্র হওয়ার যোগ্য। পুতিনের দাবা চালের সবচেয়ে সাকসেসফুল ব্যাপারটা ঘটে 2014 সালে, যখন রাশিয়া ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখল করে নেয়। শুধু তাই না, 2015 সালে যখন সিরিয়া গৃহযুদ্ধ শুরু হয়, তখন বাশার আল আসাদকে প্রকাশ্যে পুতিন সমর্থন দেয়। আর তখন থেকে বোঝা যায় যে পশ্চিমা বিশ্ব যাই করুক না কেন, রাশিয়া সবকিছু মেনে নেবে না এবং ওইগুলোর বিরুদ্ধে সরাসরি দাঁড়াতেও ভয় পায় না। বিশেষ করে 2018 সালে ন্যাটোর বুকারেস্ট সাবমিটে ঘোষণা করা হয়েছিল ইউক্রেন এবং জর্জিয়া ন্যাটোতে যোগ দেবে। এই ব্যাপারে পুতিন অসন্তুষ্ট হয়েছিল এবং আমেরিকার প্রেসিডেন্টের কাছে তার অসন্তুষ্টির কথাও জানিয়েছিল। তিনি বলেন, ইউক্রেন একটি দেশ নয়, মস্কো ইউক্রেনের জনগণকে তার নিজের নাগরিক হিসেবেই মনে করে। তাদের পাসপোর্টও রাশিয়া থেকে ইস্যু করানো হয় এবং রাশিয়ার প্রচলিত পাঠ্যক্রমে ইউক্রেনে প্রচলিত আছে। এমনকি তারা ইউক্রেনের কারেন্সির পরিবর্তে রাশিয়ার কারেন্সি রুবেলই ব্যবহার করে।
কিন্তু ক্রিমিয়া এবং ইউক্রেনের মধ্যে দুটি জাতিগত পার্থক্য রয়েছে। ক্রিমিয়ার জনসংখ্যা 65% রাশিয়ান ও 35% ইউক্রেনীয়। অপরদিকে ইউক্রেনের জনসংখ্যা 70% ইউক্রেনীয় এবং 30% রাশিয়ান, যাও আবার পুরনো সোভিয়েত আমলের লোক, যারা পুতিনের মতো সোভিয়েত ইউনিয়নকে ফিরে পাওয়ার স্বপ্ন দেখে। পুতিন যতই বলুক যে 30% রুশদের বাঁচানোর জন্য পুতিন ইউক্রেন হামলা করছে, কিন্তু এই ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। পুতিন শুধুমাত্র ইউক্রেনীয় রুশ নাগরিক না, বরং পুরো রাশিয়াকে রক্ষা করার জন্য আক্রমণ করেছে, যাতে ইউক্রেন ন্যাটোতে যোগ দিতে না পারে, আর এই যোগদানের সুযোগ নিয়ে পশ্চিমারা যাতে কোনোভাবে রাশিয়া আক্রমণ না করতে পারে। দেখুন, পুতিনের রাজনীতিতে এসেছিল মূলত সোভিয়েত ইউনিয়নকে এক করার উদ্দেশ্যে, কিন্তু ইউক্রেন যদি ন্যাটোতে যোগ দেয় তবে ইউক্রেনকে তো রাশিয়ার সাথে যুক্ত করাই যাবে না, বরং উল্টো রাশিয়া কোণঠাসা হয়ে যাবে। বর্তমানে চলা এই যুদ্ধের ফলে রাশিয়ার অর্থনৈতিক অবস্থা কিন্তু অনেকটাই খারাপ। বর্তমানে পুতিন ঘরে বাইরে চাপের মধ্যে আছে। এমন অবস্থায় পুতিনের স্বপ্ন মানে সোভিয়েত ইউনিয়নকে পুনরুদ্ধার করা কতটা সম্ভব তা কমেন্ট করে জানান।